আরে মিনিস্টার তো আমি হবো না, তুই যেভাবে বক্তৃতা দিলি তাতে মনে হয় তুই মিনিস্টার। সব তো তুই ভুল দেখোস নাই। আগামী কালকে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে প্রোগ্রাম আছে। তুমি সারা রাত বইরা লেখো আর তোমার বোন সারা রাত বইরা পড়ুক। আমি আর রাত জাগতে পারুম না। এইবার তুমি একটা বিয়া শাদী করো। করমু, ভালো মেয়ে নেয়া হো। এই পর্যন্ত 10টা মায়ের কথা কইছি তোরে, 10টা মায়ের ছবিও দেখাইছি, একটাও পছন্দ করস নাই। ভাইয়া, তোমার মনের কথাটা বলবা? কে কেমন মেয়ে হলে তুমি পছন্দ করবা? কাগজ কলম ধর, কইতাছি। কাহিনী কইতাছি রে। কাগজ কলম ধরছস? ধরছি, বলো। ধরছস? লেখ। শাবানা আপার মতো চুল, বোম্বের কারিশমা কাপুরের মতো নাক, কাজলের মতো চোখ, আর বাংলাদেশের উজে উজে মৌসুমীর মতো চেহারা। তাইলেই ফাইনাল। তুই যে মাইয়ার অর্ডার দিলি, এরম মাইয়া আল্লাহর গোডাউনেও নাই রে। অতএব বিয়ে হবে না। মানে তুই বিয়ে করবি না? ওই রকম মায়া পাইলে বিয়ে করবো। করবা তো ভাইয়া? হ্যাঁ করবো। তাইলে এই যে ছবিটা দেখো। মানে? মানে তুমি যা যা বললা সেইভাবে একটা মেয়ের ছবি এঁকে দিলাম। কাকা, নাস্তা দাও। ও কাকা, নাস্তা চাইছি তো। মন খারাপ নাকি? কথা কও না কেন? মন ভালো থাকার তো কোনো কারণ নাই। সকালে উঠা দোকান ঝাড়া মোছা কইরা গঙ্গা জল ছিটাইয়া যখন দেখি বউনি কাস্টমারই বাকি, তখন মন ভালো থাকো কেমনে? বাকি কেমনে? মাস শেষ হলে তো দিয়ে দেই। তুমি কি কোন সরকারি চাকরি করো? নতুন টেলিভিশন কোম্পানি গজাইছে, এর মধ্যে ডান্ডা ধরে খাড়াই থাকো। কাল যদি হেরা তোমার বাইর করে দেয়, আমার টাকা দিবা কেমনে? কোন সন্ত্রাসী যদি তোমার ঠুস করে মাইরা দেয়, তাহলে তো পুরাটাই বাইট। কি হয়েছে বাবা? আইসা গেছে, সিগন্যাল পাইয়াই আইসা গেছে। তোমার চিল্লাচিল্লি শুনেই তো আইলাম। তুমি হইলা কামারের দোকানের বিলের মতো। কি বলো বাবা? আচ্ছা, বুঝো নাই? তাহলে বুঝায় বলি। কামার সারা দিন দোকানে ঠ্যান 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 করে, বিলাই ঘুমায়া থাকে, কোন রান নাই, শব্দ নাই। যেই কামার দুপুর বেলা খাইতে বৈশা মাছের কাটার মধ্যে চাবানি দেয়, অমনে বিলের ঘুম ভেঙ্গে যায়। সারাদিন দোকানে কাস্টমার চিকুর পারে, তোমার কোনো খবর নাই। আর যেই শ্রদ্ধাস পদেশে অরুণ বাবু আসে, অমনি তুমি এসে হাজির। তা দেও, নাস্তা দাও, দেও। বাবা লোকনাথ, তোমার অভয় বাণী রনে বনে জলে জঙ্গলে যেখানেই বিপদে পড়িবে আমাকে স্মরণ করিও, আমি উদ্ধার করিব। এই অরুণ হারামজাদা আমার দোকানের পথ কবে ভুলবে? পড়াটার নিচে 2টা মিষ্টি আছে, বাবা দেখার আগে খাই ফেলো। চাউল দাও। কাকা দাও, দাও। কি ধর না, কাল তো কষাই দিয়া মানুষ কাটা দেয়নি, আজ কি দেয়নি? আজকে মন্ত্রী সিঙ্গারের ব্রিজটা উদ্বোধন করবো, সেটা দেখামো। অরুণ, তোর যে অবস্থা দেখতেছি, নাস্তা করে এখান থেকে বাইরে হইতে তোর 3-4 ঘন্টা সময় লাগবো। তাড়াতাড়ি যাওয়ার ব্যবস্থা করতেছি, বুঝবানি? কাকা, কাকা গীতা অরুণ রে পলিথিনের ব্যাগে কইরা 2টা রসগোল্লা দিছে, অরুণ ওইটা কোমরে গুঞ্জা রাখছে।
চোরের বাচ্চা। অরুণ, তাড়াতাড়ি আনে ব্যবস্থা করে দিছি। আহো। ওই চোরটা থেকে সর। ওট ওট দেহি। হ্যাঁ? তুই আমার গাইল দিলি। তুমি ওর কোমরে হাত দিলে কেন? সাগর কইছে তুই ওরে দুইটা মিষ্টি লুকাইয়া দিছস, ওই কোমরে গুঞ্জা রাখছে। না বাবা, সাগর ভাই তোমার সাথে ফাজলামি করছে। সাগর ভাই জানে ওর কোমরে শ্বশুরি আছে, ও শ্বশুরি সহ্য করতে পারে না। ওর কোমরে শ্বশুরি আছে, সাগর ওর বন্ধু, সাগর জানতে পারে। তুই জানলি কেমনে? ওর কোমরে শ্বশুরি আছে, তুই জানলি কেমনে? ওই তুই আমার মাইয়ারে কি করছস? জলদি খুললা আরে আরে তোর কোমরে শ্বশুরি আছে, আমার মাইয়া জানলো কেমনে? আমি সমস্ত সম্পত্তি তোরে লেখা দিয়া বিভাগীয় হয়ে যাবো। তুই খুললা কো আমারই বাবা লোকনাথ, আমারে উদ্ধার করো বাবা। বাংলাদেশ সরকারের মাননীয় মন্ত্রী হুসাইন মোহাম্মদ খান এখন সিংড়াই ব্রিজ উদ্বোধন করছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। হোসেন ভাই, হোসেন ভাই, হোসেন ভাই, হোসেন ভাই। প্রিয় এলাকাবাসী, আসসালামু আলাইকুম। আজ এতদিন পর এলাকার মানুষের এক স্বপ্ন বাস্তবে পরিণত হলো। এই ব্রিজ তৈরি করার জন্য দীর্ঘদিন ধরে এলাকাবাসী দাবি জানিয়ে আসছে। আমাদের সরকার ক্ষমতায় আসার সাথে সাথে বিষয়টি আমার নজরে আসে। আমি সঙ্গে সঙ্গে রোডস অ্যান্ড হাইওয়েজ কর্তৃপক্ষের কাছে ডিও লেটার দেই এই ব্রিজ তৈরি করার জন্য। তারা দিনরাত পরিশ্রম করে মাত্র 6 মাসের মধ্যে এই ব্রিজ তৈরি করেছে এবং এই ব্রিজ তৈরি করার জন্য যাদের জমি সরকার অধিগ্রহণ করেছে তাদের সমস্ত টাকা আমার সরকার পরিশোধ করে দিয়েছে। মিথ্যা কথা, আপনি মিথ্যা কথা বলছেন। এই ব্রিজ তৈরি করতে 4 বছর সময় লাগছে, আমরা এখনো টাকা পাই নাই। টাকার জন্য গেলে ঘুষ চায়। আপনার কাছে কথা জানাতে গেলে আপনার বাড়িতে আমাদের ঢুকতে দেয় নাই। এই ছেলে, এদিকে এসো। আসেন আসেন। কি নাম তোমার? আব্দুর রহমান। বাবা আব্দুর রহমান, তার টাকা পাও নাই? না। আসো আসো, আমার সাথে আসো। আসো, টাকা দেবো, আসো। ওঠেন স্যার। আসো। প্রতিবাদ বিপ্লবী। স্যার, ছেলেটা যে সত্য কথা বলল, এই জন্য আপনি বোধহয় একটু উত্তেজিত, একটু বিচলিত। স্যার, আমরা এখন ক্ষমতায়। আপনার আঙ্গুলের একটা ইশারায় সবকিছু উঠা বসা করে। আর আপনি যদি আঙ্গুল একটু জোরে নাড়ান তাহলে সবাই নাচতে থাকে। স্যার, ওই ছেলেটার প্রতি কি আমাদের কোনো কর্তব্য নাই? আছে। স্যার, সেটা কি পুলিশ করবে না আমরা নিজেরাই করব? স্যার, সানিকে ডেকে আনো। স্যার, ওই বসা, স্যার বসা, ওইখানে আর একটু শক্ত, ওই যে বসা, শক্তটা খারাপ। আসসালামু আলাইকুম আব্বাজান। আমি আমাদের এলাকায় গিয়েছিলাম একটি ব্রিজ উদ্বোধন করতে। একটি যুবক ছেলে আমার কথার প্রতিবাদ করেছিল। প্রতিবাদ মানে কিছু সত্য কথা বলেছিল? জি স্যার, জি। সামনে নির্বাচন আছে, ভবিষ্যৎ রাজনীতি আছে। ওই ছেলেটি আমার ভবিষ্যৎ রাজনীতি এবং সামনে নির্বাচনের ক্ষতির কারণ হতে পারে। আব্বাজান, আমাকে দোয়া করবেন আব্বাজান। দোয়া করি। তোমার মায়া সেদিন খ্যাস খ্যাস করে ছবি আইকা আমারে দিল।
খুব বাহাদুরি দেখালো। করো না তো বাড়ানো। কিরকম? ও তো মেরে ছিল, ওই মেরে দেখছো, ওই মায়ের সাথে পরিচয় আছে। ভাইয়া তুমি কি বলো? আমি তো কিছুই বুঝতেছি না। একটা কাপড় দেবো। তুমি মেরেছিল কারা? কোন মেয়ের কথা বলতেছো ভাইয়া? চোরের নৌকা সাধন নিশান। তুমি কিচ্ছু জানো না, তুমি কিচ্ছু জানো না। চুরি করে আর সাধু সাধছ। এই ছবির মায়া বাস্তবে আছে। এটা সত্যি ভাইয়া? তুই আগে ক, ওই মায়াটাকে? আল্লাহর কিরা, খোদার কসম আমি কিচ্ছু জানি না। সত্যি? হ সত্যি? হ সত্যি? হ। তাহলে মিললো কেমনে? ভাইয়া আমি না তোমার জন্য আল্লাহরে অনেক ডাকি। তুমি জানো তোমার মনের মতো একটা মেয়ে পাও। আল্লাহ না আমার ডাক শুনছে। যদি পাইয়া থাকো চাইরো না। হ্যালো সাগর। জি স্যার। তুমি অরুণকে নিয়ে এক্ষুনি চলে আসো। স্যার কোনো জরুরি বিষয়? অত্যন্ত জরুরি। গতকাল রাত্রে কারণ বাজারে ভেজাল বাংলা মদ খেয়ে 30 জন লোক মারা গেছে, আরো কমপক্ষে 40 জন লোক হাসপাতালে আছে। জি স্যার, আমি এক্ষুনি আসছি। মনে রেখো, এই রকম আরো কয়েকটি ঘটনা ইতিপূর্বেও ঘটেছে। এর পেছনে যারা কাজ করছে তাদেরকে চিহ্নিত করতে হবে। আমরা এখন ঢাকা মেডিকেলে আছি। এতক্ষণ দেখলেন অনেক লাশ এবং তাদের প্রিয়জনদের আহাজারি। কারওয়ান বাজারে কিছু অবৈধ বাংলা মদের দোকান আছে, যেখানে প্রতিদিন শত শত লোক মদ পান করে। এই বাংলা মদের ব্যবসায়ীরা খুবই অবৈজ্ঞানিক পদ্ধতিতে বাংলা মদ তৈরি করে থাকে। এই মদের সাথে মিথানল নামক একটি বিষাক্ত কেমিক্যাল ব্যবহার করে, আর সেই বিষাক্ত মদ খেয়ে মৃত্যুবরণ করেছে এই দিনমজুর খেটে খাওয়া মানুষগুলো। বিভিন্ন হাসপাতালে এবং বাসায় অসুস্থ আছে শত শত লোক। কবিতা, সিটিভি, ঢাকা মেডিকেল। বর্ডারে কোনো থানায় ওসি হিসাবে বদলি হতে হলে ইন্তেজাম লাগে। স্যার আমি বুঝলাম না, তোমার কি হয়? আমার ভাই হয় স্যার। আমার পিএ আছে, ও বুঝিয়ে দেবে। আলমগীর, জি। ওকে একটু বুঝিয়ে দাও। এদিকে শোনেন, 5 লাখ টাকা লাগবে, 5 লাখ টাকা ক্যাশ লাগবে। পারবেন? জি জি পারবো স্যার। তাহলে হবে, আসেন। চলেন স্যার। বুঝিয়েছি। আসি স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসেন। তোমাদের আবার কি? স্যার আমাদের একটু ইন্তেজাম আছে। ও, বিষয়টা কি? স্যার ওই যে কাউরান বাজার মদ খেয়ে মরেছে, টেলিভিশনে দেখলেন না কাল? ওই যে ওরা আমাদের দল করে। দল করলে কি হবে? পুলিশ অ্যাকশন হবে তো। স্যার সেই জন্য এই জাহানছি। কত আছে? 3 লাখ আছে স্যার। ভেজাল মদ খাওয়াই তো লোক মারছো। কতজন মারছো? স্যার 30 জন। হ্যাঁ 30 জন? 30 জনে 3 লাখ, পার হেড 10,000 টাকা। আরে একটা কুত্তা মারলে তো 20-30 হাজার টাকা জরিমানা দিতে হয়। স্যার আমার পার্টনাররা এই ঘটনার পর পুলিশের ভয়ে ভাইগা গেছে, টাকার জোগাড় করতে পারি নাই। আরো 2 লাখ টাকা এনে দাও, টাকা লাগবে না। স্যার ওই সিটিভি টেলিভিশন সেন্টারটা বন্ধ করা যায় না? ওটা সরকারিভাবে পারমিশন দেয়া হয়েছে, উহা বন্ধ করা যাবে না। স্যার ওই তাজা খবর অনুষ্ঠানটা খুব খারাপ, আমাদের দলের খুব ক্ষতি করতেছে। আমার এবং আমার সরকারের ইমেজ নষ্ট করছে। এটা সরকারিভাবে বন্ধ করা যাবে না, বেসরকারিভাবে বন্ধ করতে হবে। বন্ধ হয়ে যাবে। তাজা খবর মারা শালি। হ্যাঁ তাজা খবর তোর ভিতরে ভরে দেবো শালা।
চলো। এটা কি জন্য হলো বলো তো? স্যার, কারণ বাজারের ঘটনা প্রচারের পর এই ঘটনার সাথে জড়িত সবারই তো মাথা খারাপ হয়ে যাওয়ার কথা। ভেজাল মদ, ফেন্সিডিল, হেরোইন এইসব অবৈধ ব্যবসার সাথে জড়িত দেশের শীর্ষস্থানীয় সন্ত্রাসীরা, এমনকি অনেক রাজনীতিবিদও। কারণ এর সাথে জড়িত রয়েছে অনেক কালো টাকা। কবিতা চাকরি ছেড়ে দিয়ে চলে গেছে, যাওয়াটাই স্বাভাবিক স্যার। আজ থেকে তাজা খবর অনুষ্ঠানের সব দায় দায়িত্ব তোমাদের দুজনের উপর থাকলো। কোথায় যেতেছো? থামো 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 থামো, বুঝছি, থামো থামো থামো। আচ্ছা বন্ধু, তুমি যে এই যে গ্রামের মধ্যে ঢুকলা, ঘটনাটা কি? কি শুটিং করবা? আজকে যে ঘটনা শুটিং হবে সেটা সিটিভি শুটিং না, হ্যাঁ, সেটা দিল। আরে বন্ধ করো। আরে দিল টিভি শুটিং। দিল টিভি শুটিং? দিল টিভি এটা কোন নতুন স্টেশন? এইটা কবে চাকরি দিলা? দিল তো পাগল হ্যাঁ, বুঝো? দিল মাঙ্গে মোর, বুঝো? মানে দিল চায়, দিল চায়। এইটা? আরে বাপরে, ঠাট্টারি মারতা ভাই। তুমি তো না আধ্যাত্মিক লাইনে আছো, আমি তো কমই বুঝতেছি। আজকে সিটিভির কোনো কাজ নাই, ওই মায়াটারে খুঁজা বাইর করবো। ও বন্ধু, এই বটবটিটা আর কতক্ষণ চালাবে? অনেকক্ষণ। কোথায়? যতক্ষণ ওই মায়েরা না পাই। আচ্ছা, এই গ্রামে যে তার বাড়ি, এটা তুমি জানলা কেন? আমার দিল কইলো। তোমার দিলে আর কি কি বললো? বললো তুই আজকে তার দেখা পাইবি। মায়েরা গোসল করতেছে, ওইখানে থাকবার না না না, জিজ্ঞাসা করি। বন্ধু, তুমি যাও না, যাও না, যাও না। না গেলি ক্যামেরাটা আমার হাতে। কি? তুই আয়। যাইস না, যাইস না। আমিও যাব না, পিছে পিছে থাকি। দেখলি তো বন্ধু, আমার এই দিল মিথ্যা কথা কয় না। বন্ধু, সত্যি তো সেই মাইয়া, তোর দিল সত্য কথা বলেছে। তোর সাথে কি একটা হবে রে? হবে কি? হয়ে তো গেছে। আবার তো তখন কত কিছু হইয়া যাইবে। সরো, উঠো। এখানে কি করো? ছবি উঠাচ্ছ কেন? না না ভাই, আমরা সিটিভি থেকে এসেছি। কিসের সিটি মিটিং? মেয়েদের ছবি উঠাচ্ছ কেন? না না, আমরা আসলে ছেলেরা, তোরা কে কোথায় আছিস? বয়সী করে জায়গা পর আপনি তো বলেন না আমাদেরকে, আমাদেরকে হাত তুলছে। আপা দেবেন না? ও বই, চেয়ারম্যান সাহেব, আমার মেয়ে নদীর ঘাটে তার বান্ধবীদের নিয়ে গোসল করছিল। এই ছেলে দুটো ওদের বাড়ি নাকি সাভার এলাকায়, ওরা এই ক্যামেরা দিয়ে
গোপনে গোসল করা অবস্থায় মেয়েদের ছবি তুলছিল। খুব খারাপ কথা। এই এদিকে এসো। আগে তোমরা দুজনই এসো। বন্ধু দুজনই আসো। তোমার নাম কি? সাগর। পিতার নাম? জহুরুল ইসলাম মৃত। এই তোমার নাম কি? আগে নমস্কার, নাম অরুণ বিশ্বাস। হিন্দু নাকি? আমরা তো কথা শুনেন। কি কথা শুনবো? বেয়াদব! এই 7 গ্রামের লোক আমার কথা উঠে আর বসে যে আমারই ভরা মজলিসি গালি দিল। আপনার পায়ে ধরে, আপনার পায়ে ধরে। ও আমার ছোটবেলা বন্ধু। ওর শরীরে খুব সুরসুরি, কেউ ওর শরীরে হাত দিলে ওর হুঁশ থাকে না। এইভাবে ও বকা দেয়। এর আগে আমি ওর জন্য অনেক অপমান হয়েছি। চাচা চাচা চাচা, আল্লাহর দোয়ায় আমাদেরকে মাফ করে দিন। কিসের মাপ? সাজা হবে তোমাদের। এই ইট বাইন্ধালে আয়, ঝুলানো হবে। ওই যে দেখো তোমার দিল চাইয়া দিছে, কিছু কয় না। ইট তোমাদের কোমরের নিচে ঝুলানো হবে। সাগর জায়গা মতো ঝুলাইলে তো জিরা পয়সা দেব, তখন কি হবে আমার? এই তোমরা কি করো? এই ভিডিও ক্যামেরা তোমাদের? জি না, আমরা সিটিভি টেলিভিশন কোম্পানিতে দুজনে চাকরি করি। তোমরা যে সিটিভির লোক, তার কি প্রমাণ? আরে কই কি কই দে দা দা দা। এই যে আমাদের কাছে আইডেন্টি কার্ড আছে, হ্যাঁ খবর আছে। কিন্তু তোমরা যে কাজ করেছো হ্যাঁ সেটা খুবই অপরাধের। কি? তোমরা যদি এই টেলিভিশন কোম্পানির লোক না হতে হ্যাঁ তাহলে তোমাদের শাস্তি হতো হ্যাঁ কমপক্ষে 100 জুতার বাড়ি। যাক, এখন তো মাফ করলেন নাকি? না, তাহলে 10 বার কান ধরে উঠবস করতে হবে। কি কয় এই সবার সামনে? হ্যাঁ। দেখেন, আমরা শিক্ষিত লোক, আমাদের লজ্জা শরম আছে। আমি ভগবানের দিব্যি বলছি, আমাদের ক্যামেরাটা দিয়ে দেন, আমরা বাসায় গিয়ে দুজনে 10 বার না 20 বার না 50 বার কান ধরে উঠবস করবো। আমাদের বোকা পাইছো? কান ধরো, ধরো কান। ধরলাম। এই তুমিও ধরো। এই তুই থাম। আগে আমি একটা অনুরোধ করব। কে? আমার বন্ধু খুব শিক্ষিত, আমি একাই 20 বার করি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, 1 2 3 4 5 6 7 11 12 13 14 আর পারি না। আসি, নমস্কার। আসি, নমস্কার, আদাব। পাপি যায়। আরে তাড়াতাড়ি। ওয়ালাইকুম আসসালাম। সাগর, এই গ্রামে গণেশ কাকার শ্বশুর বাড়ি, মানে আমার গিটার মামা বাড়ি। গণেশ কাকার ঘটক পাঠাইয়া ওই ভাইয়াদের বিয়া কইরা এর প্রতিশোধ নিতে হবে। কয়ে দিলাম। বিশ্বাস কানে ধরায় ছেলে ঘুমো। মা জানো, আমার মনে হয় কি ভাইয়া যে মেয়েটারে দেখছে ওই মেয়েটার ভাইয়ের পছন্দ হয়েছে। হ্যাঁ, ওই যে আইসা গেছে। এই খারাপ, মাসিমার সামনাসামনি কথা হবে। কি কথা বাবা? সাগরের বিয়ার জন্য মাইয়া খুঁজতেছিলেন না? মাইয়া পাইয়া গেছি। ওই মাইয়ার সাথে সাগরের বিয়ে হবে। অরুণদা, সত্যি? সত্যি মানে সব খোঁজ খবর নিয়ে আইছি। গণেশ কাকা শ্বশুর বাড়ি এই গ্রামে, গণেশ কাকাই ঘটগালি করবে। মাসিমা, সাথে আমার ব্যাপারটা একটু বলবেন? অরুণদা, আমি কিন্তু সব জানি। তুই কি জানো? পাকা পাকা কথা কস। আমি জানি অরুণদার সাথে গণেশ কাকার মাইয়া গিন্তার সাথে। তুই ছোট মানুষ। থাক না, একটু কোক। মাসিমা বোধহয় জানেও জানে না। জানে, সবাই জানে। মন্ত্রী পুত্রের মন্ত্রী পুত্রের মন্ত্রী পুত্রের মন্ত্রী পুত্রের সন্ত্রাসীরা 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 মন্ত্রী পুত্রের মন্ত্রী পুত্রের মন্ত্রী পুত্রের মন্ত্রী পুত্রের সন্ত্রাসীরা সন্ত্রাসীরা। কথা বলেন। স্যার ফোন। কে? মেসেজ হচ্ছে সেখান থেকে।
হ্যালো স্যার, মিছিল তো চলে আসছে স্যার, আমরা এখন কি করবো স্যার? শিরবা, আমি সরকারের মন্ত্রী, তোমরা সরকারের কর্মচারী। তোমাদের চাকরি মিছিল ঠেকানোর জন্য স্যার, তোমরা যদি না পারো, ওখানে আমার দলের লোকজন আছে, তাদের সহযোগিতা করো। তোমাদের সাথে থেকে তারা মিছিল ভেঙে দেবে, গুলি করবে, বোমা মারবে, তোমরা তাদেরকে প্রোটেকশন দাও। ওই বেটা পুলিশ, তোর চাকরি থাকবে না। আমি আমার লোকজনদেরকে বলে দিয়েছি, ওরা এক্ষুনি অ্যাকশন শুরু করবে। জি স্যার, অ্যাকশন নিচ্ছি। ওই বোমা, ওই রাখেন রাখেন রাখেন, কি হয়েছে দেখুন। মা, আমার বাচ্চাও। কি হয়েছে ওর? অনেক ইতিহাস, ওর ইতিহাস বিশ্লেষণ করলে মরে যাবো। ওর চিকিৎসা করার চল। আরে ভাই, এই যে আপনি ভিতরে নিয়ে এসে যে শোয়াচ্ছেন, বোমা মারা রোগীর আমরা চিকিৎসা করি না। এই, আপনার ডাক্তার না? ডাক্তার, কিন্তু পুলিশ কেস হতে হবে, সরকারি হাসপাতালে নিয়ে যান। আরে ডাক্তার, সরকারি হাসপাতালে নিতে নিতে বাচ্চারা মরে যাইব। ও যদি মরে যায় তাহলে একটা বিপদ হবো ওর মা বাবার। এই লাশ নিয়ে কারাকারি দলের মধ্যে সব দল করবো, এই বাচ্চা শিশুটা আমার দলে করবি। আপনার গোয়াল্লার কসম লাগে, ওর চিকিৎসা করেন। এইটা কিন্তু টেলিভিশনে দেখা যাবো, ওই যে টেলিভিশন ক্যামেরা, জনগণ কিন্তু এই হাসপাতাল বাইরে চলে ফেলাবো না। ওকে অপারেশন থিয়েটারে নিয়ে চলো। ওকে স্যার। বিরাট একটা ইনফরমেশন এসেছে আমার কাছে। কি ইনফরমেশন স্যার? কাজটা দারুণ ঝুঁকিপূর্ণ, তুমি ছাড়া সম্ভব না। যদি করতে পারো, সারা দেশে বিরাট একটা ঘটনা ঘটে যাবে। স্যার, এইসব কাজ করতে আমার দারুণ ভালো লাগে। হ্যাঁ, এই যে একটা বাড়ির ঠিকানা, দেখি তো। বাড়িটা গুলশানে, হ্যাঁ মালিক মারা গেছে, হ্যাঁ তার স্ত্রী থাকে বাড়িতে, দুর্বল অসহায়। হ্যাঁ এই সুযোগে মন্ত্রী হোসাইন মোহাম্মদের ছেলে, হ্যাঁ ঢাকার টপ টেরর সানি, হ্যাঁ। আজ রাতে বাড়িটা দখল করবে। ও মাই গড। পারবে হ্যাঁ ওটা ক্যামেরায় তুলে আনতে? অবশ্যই। একদম এই কোনো কথা হবে না, কোনো চিৎকার হবে না, যা বলে চুপ করে শোন। তুই একটা বিধবা মহিলা, তোর জমি জমার কাগজপত্রের ঘাপলা আছে, এই বাড়ি তোর না, আমরা নিয়ে নিছি। তোমরা বললেই হলো। হ্যাঁ হবে, বালায় বালায় চইলা যা। আমাকে মেরে ফেললেও আমি যাব না। এই বেটি, মাইরা ফেলে তো এমনি আল্লাহর কাছে চইলা যায়। ছোট সাহেব, বাড়ি সারার তরিকা তো আলাদা, সেই তরিকা মতো কাজ করেন। বয়সে কষি দইরা খেলা চেষ্টা পাচ্ছেন। এই যে স্যার, আপনি? না না, ঠিক আছে ঠিক আছে স্যার, প্লিজ। ঠিক আছে। আলম সাহেব, আমার ছেলে সানি, শুনেছি গতকাল রাতে গুলশানের একটা বাড়িতে বন্ধু বান্ধবদের পাল্লায় পড়ে কি একটা জঘন্য কাজ করেছে। আমি পুলিশ সঙ্গে করে নিয়ে এসেছি। আপনার সামনে থেকে হ্যান্ডকাপ লাগিয়ে আমি ওকে অ্যারেস্ট করার নির্দেশ দিচ্ছি। এই পুলিশ, অ্যারেস্ট করে ওকে থানা হাজতে নিয়ে যান। আমার ছেলে হিসাবে কোন রকম ক্ষমা প্রদর্শন করবেন না। যান, নিয়ে যান। যাও, আমি তোমার মুখ দেখতে চাই না। যাও এখান থেকে, যাও যাও যাও। আলম সাহেব, আমার মতো ন্যায় বিচারক পাবেন না, নাই, এদেশে নাই, কেউ আসেনি, আর কোনদিন আসবেও না। অন্যায় করলে তাকে শাস্তি পেতেই হবে, সে যেই হোক। জি স্যার, আপনি যা করলেন এটা একটা নজিরবিহীন ঘটনা।
আমি মিনিস্টার হিসেবে সুন্দরভাবে কাজ করি, জনগণের সেবা করতে পারি, এ ব্যাপারে নিশ্চয়ই আপনাদের মতো বুদ্ধিজীবীদের কাছ থেকে সহযোগিতা পাবো, আশাও করতে পারি। জি স্যার, অবশ্যই। স্যার, বহুদিন থেকে আমার ইচ্ছা ছিল আপনার মতো একজন পাওয়ারফুল মিনিস্টারের সরাসরি সাক্ষাৎকার আমি আমার চ্যানেলে প্রচার করব স্যার। অবশ্যই অবশ্যই স্যার, সময়টা যদি আগামী স্যার 10 তারিখ কোনো প্রোগ্রাম আছে? জি না। তাহলে আগামী 10 তারিখই করুন। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আচ্ছা আলম সাহেব, আমার ছেলে অপরাধ করেছে, শাস্তিও পাবে। আমার ছেলের অপরাধের শাস্তি আমি পাই, সেটা আপনি নিশ্চয়ই চান না? অবশ্যই না। তাহলে ওই যে একটা ছেলে নাকি ভিডিও করেছে, ওই ক্যাসেটটা কি আপনি আমাকে দিতে পারেন? জি। আমার মান সম্মান, আপনার ইন্টারভিউর জন্য সময় চাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু দিয়ে দিয়েছি। জি না না, ঠিক আছে, এই তো ক্যাসেটটা। ইয়ে ওই কপি টপি করেননি তো? না। ধন্যবাদ ধন্যবাদ। স্যার প্লিজ একটু চা না, যদি। পরে ওই ইন্টারভিউ দিন সব হবে। আসি। হ্যাঁ, থ্যাংক ইউ স্যার। স্যার, বন্ধু, মিনিস্টারটা আসলে ভালো লোক। কি রকম? এই যে খবরের কাগজে উঠছে, পুলিশ ডাইকে আইনা নিজের ছেলে ধরাই দিল। হ্যাঁ, ভালো লোক। খবরের কাগজে ছাপা হয়েছে, মন্ত্রী নিজে তার সন্ত্রাসী পোলারে পুলিশের কাছে ধরাই দিচ্ছে। তোর মতো লোকেরা ঘরে ঘরে আলোচনা করবো। আহারে, মন্ত্রী কি ভালো লোক। মন্ত্রীর পোলা জেলখানে যাইয়া যা যা দরকার সব পাইতাছে। আর সেটা যদি খবরের কাগজে লেখা যায়, সেটা টাকা টাকা দিয়া ধমক ধমক দিয়া বন্ধ করে দিব। বাস, সামনে নির্বাচন। আরে তোর মতো অন্ধ নির্বোধ জনগণ সাপ 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 কইরা ব্যালট পেপারে ছেড়ে মেরে দিব। আর উনি আবার 5 বছরের জন্য বাংলাদেশের লুটা বুটে খাবার জন্য লাইসেন্স পাই গেল। ফাইনাল ফাইনাল। তুই তো সত্য কথা কইছস। আরে দেশটা কি বলে? দেশের আবার কি হইব? হ্যাঁ, দেশের আবার কি হইব? সুন্দর একটা পতাকা আছে, হ্যাঁ, সুন্দর কলেজ, মাদ্রাসা, জজ কোর্ট, হাইকোর্ট, সেক্রেটারিয়েট, সব জায়গায় ওই পতাকাটা পথ 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 করে উঠতেছে। আর এই দেশের সন্ত্রাসীরা যারা খুশি মারতাছে, চাঁদাবাজরা দোকানদারের কাছ থেকে চাঁদা দিতেছে, আবার দোকানদাররাও দিয়ে দিতেছে সেই টাকা উসুল করার জন্য। দোকানদাররা 100 টাকার জিনিস জনসাধারণের কাছে 200 টাকা চাইতেছে। আর এই দেশের রাজনীতিবিদরা জনগণকে কইতাছে স্বাধীনতার সুখ ঘরে ঘরে পৌঁছে দিচ্ছি, ঘরে ঘরে পৌঁছে দিচ্ছি। আর দেশে উন্নতির জোয়ার বয়ে যেতেছে, জোয়ার বয়ে যেতেছে। আর জনগণ, বাংলাদেশের জনগণ খালি তামসা দেখতেছে আর কইতাছে উন্নতি হয়েছে, উন্নতি হয়েছে, উন্নতি হয়েছে। ওই একই আলোচনা হইতাছে। সাগর, তোর রাজনীতি করা উচিত রে। আমার চাইতে অনেক ভালো ভালো মানুষ হ্যাঁ, এই দেশে রাজনীতি করে, যারা জীবনে কখনো কোনোদিন অন্যায় কাজ করে নাই। হ্যাঁ, কিন্তু জনগণ, হ্যাঁ, এই বাংলাদেশের জনগণ তাগো ভোট দেয় না। হ্যাঁ, আর জনসভায় লোক হয় না। ওই যে সেক্রেটারি সাহেব মুক্তঙ্গন, তারা ওখানে বক্তব্য দেয়, হ্যাঁ। মাইক ছাড়া 5-6 জন শুধু বক্তব্য শুনে আর তারা চায় দেখে। আর ওই যে পল্টন ময়দান, বাইতুল মুকাররম, লক্ষ লক্ষ জনসাধারণের ভাড়া করে রাজনৈতিক নেতারা নিয়ে আসে, ওইখানে বক্তৃতা দেয়। আর জনগণ এইভাবে এইভাবে তালি দেয় শুনে। শোন, জনগণের চোখে আঙ্গুলটা দেখায় দিতে হইব কোনটা ন্যায় আর কোনটা অন্যায়, কে ভালো আর কে মন্দ। এই বোধটা যখন বাংলাদেশের জনগণের মধ্যে আইব, তখন খারাপ রাজনীতিবিদরা আর রাজনীতি করতে পারবো না। সেই দিন শুধু ভালো মানুষের রাজনীতি করতে পারবো। আর সেই দিন এদেশের প্রত্যেকটা ঘরে ঘরে স্বাধীনতার সুখ পৌঁছাইব।
আর সেই দিন এই বাংলাদেশের মানুষরা সত্যিকার স্বাধীন হইব। খোকা, নাটক করস? সিরাজউদ্দৌলার প্লেন না পাবি নাকি? না কাকা, ওরে দেশের অবস্থা বুঝতেছিলাম। তুই তো পাগল হয়ে যাবি। এখন বুঝতে পারছি তোর মা তোকে বিবাহ দেওয়ার জন্য এত পাগল হয়েছে কেন। বৌমা আসলে মাথা ঠান্ডা হয়ে যাবে। কাকা, বৌমা খবর আছে? এই বিষয়ে আমি তোমার সঙ্গে আলোচনা করতে রাজি না। মুরব্বি লাগে। বৌদি, বৌদি। আরে দাদা, আপনি? আদাব। আদাব, আদাব, আদাব। কি, কোনো খবর আছে? কথাবার্তা সব পাকা। এখন শুধু আনুষ্ঠানিক ভাবে মেয়েটাকে দেখা আর শুভ দিন দেখা বিবাহের দিন ধার্য করা। আচ্ছা, আমরা কতজন যাবো এই বিষয়ে আলাপ হয়েছে? যতজন খুশি ততজন যাবে। তাইলে মাসিমা আপনারা 3 জন, আমরা 3 জন। আমরা 3 জন মানে? আমি গীতা আর আপনি। এ তো অদ্ভুত ব্যাপার। গীতা যাবে কেন? গীতা যাবে কোন কামে? একটা মেয়েকে দেখতে হলে হাত, পা, আঙ্গুল, দাঁত, চোখ ঠিক আছে কিনা এইগুলো দেখার জন্য একটা বুদ্ধিমতী মেয়ের দরকার, তাই না মাসিমা? জানি এত বুঝে না। গীতা কোনো বুদ্ধিমতী মেয়ের পর্যায়ে পড়ে না। বুদ্ধিমতী হইলে তোমার মতো গর্ধবের সঙ্গে সম্পর্ক রাখতো না। গণেশদার, ঠিক আছে, গীতা আমাদের সঙ্গেই যাইব। ঠিক আছে, যাবে। দেখি। নমস্কার, নমস্কার। নমস্কার। আমরা সময় মতো এসে পড়েছি। আবদে আসেন। এ হইলো ছেলের মাতা, আর ও হইলো ভগিনী, আর ও হইলো আমার মেয়ে গীতা। নমস্কার। আর সরসনা তুই? খোকা, ও খোকা, আয় 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 আয়। আর এ হইলো ছেলে এই সাগর। সালাম আলাইকুম। গণেশ বাবু, আপনার সাথে আমার কথা আছে, এদিকে আসেন। না, ডরাইও না, আইতাছি। আপনারা ভিতরে আসেন। ওই কি যেন একটা গাব লইছে, তুই ভিতরে যা, আমি দেখতেছি। আপনি বলেছেন ছেলে বিসিএস পাস। এখনো বলি। হ্যাঁ, বিসিএস মানে জানেন? জানি, পাস করলে চাকরি পায় না, বিসিএস মানে হচ্ছে বিতে বদমাস, সিতে চালাক আর এসে শয়তান। তাই নাকি? ও তাই। বলেন কি? হ্যাঁ। ও তো খুব ভালো ছেলে। কি করবেন? বুঝছি বুঝছি, আপনি ওই নানাটার কথা কইতেছেন। আরে ও তো একটা ডাবল বিসিএস, ডাবল বদমাইশ, ডাবল শয়তান। দুটাই বদমাইশ। সেদিন আমাদের চেয়ারম্যান বিচার করে দুটোকে কান ধরে উঠবোস করিয়েছে। এই ছেলের সাথে আমার মেয়ের বিয়ে হবে না। অরুণ, আগে ওই অরুণ, আগে এদিকে আয়। ইয়ে, উনি উনি এইসব কি বলতেছেন? ইয়ে, কাকা এদিকে আসেন না। আর ঘাউরামি করেন না তো। আর বুঝি- ওরে নিয়ে একটু বিপদে আছি, একটু শুনে আসি। কাকা, কাকা, আমি সব শুনছি। ঘটনাটা বদমাসি না, আমরা একটা চক্করে পড়ছিলাম। সেটা বলতে অনেক ইতিহাস ভুল বলতে হবে। আপনি একটু মেয়াকা বুঝছি, তোরা চক্করে পড়ছিলি। না না না, আমি তোর বাবা। বাবু, আমি একটা কথা বলি। কি কথা? এই শোনেন, এই ছেলে বিসিএস পাস, যদি কিছু ঘটনা ঘটাইয়াও থাকে তবে এর পিছনে অন্য কোনো কারণ আছে। আমার প্রতি বিশ্বাস হারায়েন না। এই ছেলে কয়েকদিন পর ম্যাজিস্ট্রেট হইল বললা। আচ্ছা, যদি কিছু কইরাও থাকে তাইলে ওই নাড়াটার চক্করে পড়া করছে। জানেন তো, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে নরকবাস। ওই ইতরটার কথা বাদ দেন। আমি কি আপনার সাথে মিথ্যাচার করতে পারি এটা আপনার মনে হয়? মাইয়াটা দেখান, পছন্দ হইলে আইজি আংটি বদল করে যাবো। এই সুযোগ ছাইরেন না, এমন ছেলে পাবেন না। ঠিক আছে গণেশ বাবু, আমি কিন্তু আপনাকে বিশ্বাস করে রাজি হলাম। যান, আপনারা বসেন, আমি মেয়ে রেডি করে নিয়ে আসি। যান। হরি হে, তুমি সর্বজান্তা।
সরস্বতী, তোমার নামটা জানি কি মা? ডাক নাম রানু, ভালো নাম মোসাম্মদ আমেনা। মেয়ে কি বোবা? কেন বোবা হবে কেন? না, আমরা ওনার মুখ থেকে নামটা শুনতে চাইছিলাম। সাগর, পরে কথা বলতে বারণ কর। বলো তো মা, তুমি কতদূর লেখাপড়া করেছো? হ্যাঁ, জি, ইন্টারমিডিয়েট পাস করেছি। এই তো কথা বাড়িছে, কিন্তু মাঝে মাঝে বোবা হইয়া যায়। হ্যাঁ, সেদিন নদীর ঘাটে যদি বোবা নয়া কথা কইতো, তাইলে আমাদেরকে কানে ধরে উঠতে বসতে হইতো না। আচ্ছা, এই দাঁতগুলি একটু দেখান তো। সাগর, ওরে বল, আমার পায়ে কিন্তু চুটি আছে। এম করে কি কথা কইতে দেয় না? কুরবানির গরু নাকি যে দাঁত দেখাতে হবে? না, অনেকে দাঁত ভাঙ্গা থাকে, দাঁত বাঁধানো থাকে, দাঁতের মধ্যে ফাঁপটি পড়ে, ওগুলো দেখতে হবে না। তুই কিন্তু একটু বেশি বাড়াবাড়ি করতাম। মাসিমা দেখেন তো। মা বিন্দু, তুমি রানু মামনির কাছে গিয়া ওর চুলগুলা একটু খুললা দেখাও। চুল হইল লক্ষ্মীর বর। দাঁতের কথা কইছি, দোষ হয়ে গেছে, চুল এর দোষ হয় না। আমাকে ভাই একদিন বলেছিল আমার যে বউ হবে তার চোখ হবে এমন, নাক হবে এমন, চুল হবে এমন। আমি ভাইয়ার কথা শুনে একটা ছবি এঁকেছিলাম। সেই ছবিটা আর রানু আপার চেহারা হুবহু এক। সেই ছবিটা নিয়ে ভাইয়া খুঁজতে খুঁজতে রানু আপাকে পেয়ে গেছে। সেই জন্যই নদীর ঘাটে ঘটনাটা ঘটেছিল। হ্যাঁ, আমাদের কিন্তু কোনো খারাপ উদ্দেশ্য ছিল না। ও ভিতরে ভিতরে এত ঘটনা, এই জন্যই আমারে দিয়া বিয়ার প্রস্তাব পাঠাইছিল। তা হয়, এই বয়সে সব হয়। আমি কিন্তু আপনার কথাও শুনেছি সাজানদা। বিয়ার আগে বৌদিকে দেখার জন্য তাদের পাশের বাড়ির আম গাছে গিয়ে উঠছিলেন, কপাল বন্ধ, ডাল ভেঙে পড়ে গেছিল। হ্যাঁ হ্যাঁ গণেশ দা, এইরকমই হয়। আপনি কিন্তু ভুললে যাইয়েন না, আমি কিন্তু তোর দাদা না। কাকা, আমাদের কিন্তু পছন্দ হয়েছে। ভাইয়া আংটি পরিয়ে দাও। অনুমতি পেলে ঠিক আছে, আংটি পরিয়ে দাও দাও। হ্যালো, মধ্যমা না, অনামিকা, অনামিকা। ও হ্যাঁ, I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. Everything I do so instinctive and so passionate. Every word I move so descriptive like an adjective. I got a vendetta against people who patented being negative when you should be getting after it. I got facts over tracks, this and that. Spitting slow, spitting fast. I could roast, I could gas. Think I'm okay at last, but I don't know if that can erase all the past. And the pettiness, a reflection of the emptiness. Hilarious, you think you're worth my time, you're delirious. Mysterious, because you hide behind a fake exterior. Inferior, you know I'll always be a bit superior. Get off of me, this ain't no humble brag. I want you to hear words, you can say them back. I want you to feel free from the chains that last, and to believe in what you got, it was built to last, yeah. Now that I've been put through hell, I never got anyone's help. I had to do it all myself. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. Gonna learn the consequence of being incompetent. Mental health is confidence, dreams and some modestness. I'm not here to save the day, that's for you to take away. I could play a million mind games, but instead I say something not illogical, something that is topical. Rub it on and watch it go, make yourself unstoppable. Dreams are irresponsible, but they're always possible. If you just believe, you could
could be so remarkable. Thoughts in my head, a collage and they spread. I'll be great one day, going off of my meds. No, I'm not giving up, no, I'm not giving in. I will make it to the top, taking off in the wind. I gotta make it, I'm saving every day to taste it. I'm patient, but my mind, it can hardly take it. I'm chasing a dream that I've had for several ages. A vacant, modern kingdom for the taking. Now that I've been put through hell, I never got anyone's help. I had to do it all myself. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up. Slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. Gonna learn the consequence of being incompetent. Mental health is confidence, dreams and some honestness. I'm not here to save the day, that's for you to take away. I could play a million mind games, but instead I say something not illogical, something that is topical. Rub it on and watch it go, make yourself unstoppable. Dreams are irresponsible, but they're always possible. If you just believe, you could be so remarkable. Thoughts in my head, a collage and they spread. I'll be great one day, going off of my meds. No, I'm not giving up, no, I'm not giving in. I will make it to the top, taking off in the wind. I gotta make it, I'm saving every day to taste it. I'm patient, but my mind, it can hardly take it. I'm chasing a dream that I've had for several ages. A vacant, modern kingdom for the taking. Now that I've been put through hell, I never got anyone's help. I had to do it all myself. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up. কি স্যার, মন্ত্রী হোসাইন মোহাম্মদ খান তার একটি ইন্টারভিউ দেওয়ার জন্য আমাদের সময় দিয়েছেন। আর এই ইন্টারভিউটা আমাদের স্টুডিও থেকে সরাসরি সম্প্রচারিত হবে। আমি উপস্থাপনার দায়িত্বটা তোমাকে দিতে চাই। স্যার, এইসব দায়িত্ব দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ স্যার। স্টার্ট। সুপ্রিয় দর্শক, আমাদের মাঝে এসেছেন বাংলাদেশ সরকারের মাননীয় মন্ত্রী হুসাইন মোহাম্মদ খান। আপনাদের চিঠি এবং টেলিফোনের মাধ্যমে যেসব প্রশ্নগুলি আমার কাছে পাঠিয়েছেন, সেই সব প্রশ্নগুলি নিয়ে হাজির হয়েছি আমি সাগর। মাননীয় মন্ত্রী মহোদয়, আমি প্রথমে আপনাকে প্রশ্ন করব হরতাল সম্পর্কে। আপনার রাজনৈতিক দলগুলো অনেক সময় সামান্য একটা ইস্যু নিয়ে হরতাল ডাকেন। মা দেখো, ভাইয়া কিভাবে মন্ত্রীর সাথে কথা বলছে। বন্ধ হয়ে যায় সারা দেশের ব্যবসা বাণিজ্য, বেকার হয়ে বসে থাকে এদেশের খেতে খাওয়া মানুষগুলো, দেশের হাজার হাজার কোটি কোটি টাকা ক্ষতি হয়। এই হরতালের রাজনীতি কি বন্ধ করা যায় না? সুন্দর প্রশ্ন করেছেন। হরতাল তো আমরা চাই না, আমরা তো হরতাল করি না। আমরা তো সবসময় বলি সংসদ আছে, আপনাদের দলের কোনো কথা থাকলে আসুন সংসদে আলোচনা করি, আলোচনার মাধ্যমে সব সমস্যার সমাধান করা সম্ভব। হরতালের কোনো প্রয়োজন নেই। দুঃখের বিষয় কি জানেন, আপনি এখন সরকারি দলে আছেন, তাই হরতালের বিরোধিতা করছেন। আপনারা যখন সরকার থাকেন না, তখন আপনাদেরও বিরোধী পক্ষকে কাবু করার জন্য একমাত্র হাতিয়ার থাকে হরতাল। মা দেখো, ভাইয়া কিভাবে মন্ত্রীকে বিপদে ফেলে দিছে। বার্লিন ওয়াল ভেঙে যাবার পর সারা বিশ্বের রাজনীতির প্রেক্ষাপট পরিবর্তন হয়েছে। রাজনীতিতে শেষ বলে কোনো কথা নেই। তবু আমার দলের পক্ষ থেকে আমি আজ এই মুহূর্তে সারা দেশের জনগণকে জানিয়ে দিচ্ছি, ভবিষ্যতে কোনো প্রকার রাজনৈতিক দুর্যোগে আমার দল হরতাল করবে না। ধন্যবাদ আপনাকে।
আপনার মতো সমস্ত রাজনৈতিক দল যদি এই সিদ্ধান্ত নেয় আর হরতাল নয়, তাহলে উপকৃত হবে এদেশের সাধারণ মানুষ, উন্নতি হবে এই গরিব দেশটির। অত্যন্ত মূল্যবান কথা বলেছেন। এই সুন্দর কথাটার জন্য আপনাকে ধন্যবাদ। কিছুদিন আগে একটি মহাসড়কে পরিবহন শ্রমিক এবং ছাত্রদের মধ্যে বিরোধের পরিণতিতে মহাসড়কটিতে 12 ঘন্টা পর্যন্ত যানবাহন চলাচল বন্ধ ছিল। ধাওয়া পাল্টা ধাওয়া থেকে সেখানে হয়েছিল বোমাবাজি, আহত হয়েছিল অনেক লোক, কিছু লোক মারাও গিয়েছিল। এই ঘটনার শুরুতে স্থানীয় পুলিশ কর্মকর্তারা এবং সরকারি প্রশাসন সেখানকার সমস্ত ঘটনা আপনাকে জানানো সত্ত্বেও আপনি কোনো পদক্ষেপ গ্রহণ করেননি কেন? নো 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 নো, আমি তো চুপ করে বসেছিলাম না। কখন কি হচ্ছিল সমস্ত ঘটনা আমি নিজে মনিটরিং করেছি। আমি 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 টেলিফোন নিয়ে বসেছিলাম। আই হ্যাভ ডান এভরিথিং। হ্যাঁ, আপনি মনিটরিং করছিলেন, আমরা তা জানি। সেখানকার পুলিশ কর্মকর্তারা আপনাকে বারবার টেলিফোন করা সত্ত্বেও আপনি সেখানে টিয়ার গ্যাস অথবা লাঠি চার্জ করার নির্দেশ দেননি। নো 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 নো, সেখানে টিয়ার গ্যাস অথবা লাঠি চার্জ করার মতো কোনো পরিস্থিতি কখনো সৃষ্টি হয়নি। কারণ যাদের উপর লাঠি চার্জ করবে বা টিয়ার গ্যাস ছুড়বে তারাও তো জনগণের বাইরে কেউ নয়। ও, সন্ত্রাসীরাও তো তাহলে দেশের জনগণ। ভোটের জন্য বোধ হয় তাদেরকে ধরছেন না। মা দেখো, ভাইয়া মন্ত্রীকে বিপদে ফেলে দিছে। মন্ত্রী কিছু বলতে পারতেছে না। দেখুন, প্রসঙ্গটি ছিল কিন্তু সেদিনের একটা বিচ্ছিন্ন ঘটনা। সেই ঘটনার সূত্র ধরিয়ে সন্ত্রাসী, চাঁদাবাজি এসব প্রসঙ্গ টেনে আনাটা কি ধান বাংতে শিবের গীতের মতো মনে হচ্ছে না? না, আমার মনে হয় তা নয়। কারণ প্রাণহানি হয়েছিল অনেক লোকের। লাঠি চার্জ অথবা টিয়ার গ্যাস ছুড়লে কোনো প্রাণহানি হতো না। আমি এই প্রাণহানির জন্য যদি আপনাকে দায়ী করি তাহলে আমাদের কোনো ভুল হবে না। না, কোনোভাবেই আমি এর জন্য দায়ী নই। আপনার ছেলের সন্ত্রাসী কর্মকাণ্ডে জনগণ অতিষ্ঠ হয়ে যখন মিছিল বের করেছিল, আপনি সেই মিছিল ভেঙে দেওয়ার জন্য আপনার সন্ত্রাসী বাহিনীকে মিছিলে বোমা মারার নির্দেশ দিয়েছিলেন। সাগর সাহেব, এগুলো সব অবান্তর প্রশ্ন। আমার কাছে প্রমাণ আছে, এবং ওই বোমা হামলায় একটি শিশু মারা গিয়েছিল। এ ধরনের উদ্দেশ্যমূলক প্রশ্ন করে আমাকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করলে আমি এই মুহূর্তে এখান থেকে চলে যেতে বাধ্য হব। স্যার স্যার স্যার, এই অনুষ্ঠানটি জনগণ দেখছে। প্লিজ স্যার, বসুন স্যার। প্লিজ স্যার, প্লিজ প্লিজ স্যার। স্যার, আমি এই প্রসঙ্গ বাদ দিচ্ছি। অন্য প্রসঙ্গে যাওয়ার আগে আমি আপনাকে একটা ভিডিও ক্যাসেট দেখাতে চাই। কাইন্ডলি স্যার, আপনি একটু বসুন স্যার, আপনি দেখুন স্যার, প্লিজ প্লিজ। বলুন, গুলশানের ক্যাসেটটা চালা, কুইক। দেখো মা, মন্ত্রী ছেলে কি করতেছে। কিসের ভয় মা? তুমি খালি ভয় ভয় করো কেন? তোমার ছেলে দেখবে একদিন মন্ত্রী হবে। শুনুন সাগর সাহেব, টেলিভিশনের উপস্থাপক হয়ে কথার মালা সাজিয়ে অনেক হাততালি পাওয়া যায়, আর খবরের কাগজের সাংবাদিক হয়ে অনেক বড় বড় কথা বলা যায়। আমার মতো মন্ত্রীর চেয়ারে বসলে বুঝতে পারতেন আমাদের কত সমস্যা, কত সমস্যা। আমার তো মনে হয় আপনারা যদি ইচ্ছে করেন 24 ঘন্টার মধ্যে এই দেশকে সন্ত্রাস মুক্ত করা সম্ভব। 24 মাসেও সম্ভব না। আপনাকে যদি মন্ত্রী বানিয়ে দেই তাহলে পারবেন 24 মাসে দেশকে সন্ত্রাস মুক্ত করতে? পারবেন না, পারবেন না। এই সমাজে রন্ধ্রে রন্ধ্রে সন্ত্রাস ঢুকে গেছে, সম্ভব নয়। আপনি একটু বুঝে শুনে কথা বলবেন স্যার। এই অনুষ্ঠানটি কিন্তু এই মুহূর্তে বাংলাদেশের সমস্ত মানুষ দেখছে। আমি যদি বলি হ্যাঁ 24 মাসে নয়, মাত্র 7 দিনের মধ্যে আমি এই দেশকে সন্ত্রাস মুক্ত করতে পারবো, তাহলে কিন্তু স্যার আপনি বিপদে পড়ে যাবেন। কিসের বিপদ বলেন? কিসের বিপদ? আমাকে আপনার মন্ত্রী বানাতে হবে। আপনি 7 দিনের জন্য মন্ত্রী হতে চাইলে আমি বানাবো। আপনার কথাগুলো কিন্তু আপনাকে বিপদে ফেলছে। এই কথা বলার জন্য আপনাকে আপনার দলের কাছে জবাবদিহি করতে হবে। সেটা আমি বুঝবো। আমরা গণতন্ত্রে বিশ্বাসী। ঠিক আছে,
আমাকে 7 দিনের জন্য মন্ত্রিত্ব দেন, আমি বাংলাদেশকে 7 দিনের মধ্যে সন্ত্রাস মুক্ত করে ছাড়বো। হ্যাঁ, তাই হবে। আপনি বর্তমান সরকারের 3টি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন। সামনে জাতীয় সংসদের নির্বাচন। আমাদের দলের নেতা থেকে কর্মী পর্যন্ত সবার একটাই কথা, আপনার দায়িত্বহীন বক্তব্য এবং কর্মকাণ্ডে আমাদের দলের ভরাডুবি হতে চলেছে। মাননীয় সভাপতি, আমি টেলিভিশন সাক্ষাৎকারে একটা ছেলেকে মন্ত্রী বানাতে চেয়েছি, এটাই তোমার অপরাধ? জি। সেই সাক্ষাৎকারটি এদেশের কোটি কোটি মানুষ দেখেছে এবং তাকে মন্ত্রী না বানালে আমাদের দলের ভাবমূর্তি নষ্ট হবে। আমি রাজনীতি বুঝি, আমি আমার দলের ভাবমূর্তিকে উজ্জ্বল করার জন্যই খুব ভেবেচিন্তে এই কথা বলেছি। কিভাবে দলের ভাবমূর্তি উজ্জ্বল হবে আপনি বলেন? প্রথমত, ওই ছেলেকে যদি আমরা মন্ত্রী করি তাহলে আমরা সবচেয়ে বেশি সহিষ্ণু এবং গণতন্ত্রে বিশ্বাসী একটি রাজনৈতিক দল হিসেবে পরিচিতি লাভ করব। দ্বিতীয়ত, 5-7 দিনের জন্য যদি তাকে মন্ত্রী বানানো হয় তাহলে স্বল্প সময়ের মধ্যে কোনো কাজই সে করতে পারবে না। তখন সে নিন্দিত হবে সারা দেশের মানুষের কাছে এবং আমার কথাই সত্যি বলে প্রমাণিত হবে। তৃতীয়ত, আমাদের দলের ভাবমূর্তি উজ্জ্বল হবে। আগামী নির্বাচনে আমাদের পক্ষে জনসমর্থন বাড়বে এবং আমরা অবশ্যই নির্বাচনে 2/3 সিটে জয়ী হয়ে সরকার গঠন করব ইনশাআল্লাহ। তাকে কিভাবে মন্ত্রী বানাবো? আপনারা দলের লোক যদি আমার প্রস্তাব সমর্থন করেন তাহলে আমাদের দলের সংবিধান অনুসারে টেকনোক্র্যাট হিসেবে তাকে অবশ্যই মন্ত্রী বানানো সম্ভব। এই বিষয়টি এতই গুরুত্বপূর্ণ এবং নাজুক যে সভাপতি হিসাবে আমি একা কোনো সিদ্ধান্তে যেতে পারবো না। এখানে উপস্থিত সবাই যদি আপনার প্রস্তাব সমর্থন করেন তাহলে আমি ওই ছেলেকে মন্ত্রী বানানোর প্রস্তাব রাখতে পারি। তাহলে ভোটে দিন। আপনারা যদি হুসাইন মোহাম্মদ খানের এই প্রস্তাবকে সমর্থন করেন তাহলে হাত উঁচু করুন। হ্যাঁ, আমরা সবাই সমর্থন করি। তাহলে আমার আর কিছু করার নেই। ওই ছেলেকে টেকনোক্র্যাট হিসাবে মন্ত্রী বানানোর প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত হলো। সাবদিনের মন্ত্রী সাগর সাহেব। আরে বাবাজি, আসো আসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। খবরের কাগজে দেখলাম তুমি নাকি মন্ত্রী হচ্ছ। জি। শোনো, এদিকে এসো। এই সাভার টাভারে বাড়ি করো না, গুলশানের দিকে একটা ভালো প্লট নিও। অবশ্য প্লট নিলে বাড়িটি বানানো ঝামেলা। শুনেছি সরকারি রেডিমেড বাড়ি নাকি আছে, ওগুলো একটা নিও। 7 দিনের মধ্যেই কাজ ছেড়ে ফেলো। গাড়ি প্যাজারো ছাড়া নিও না, জিপ তো কাদাকুদার মধ্যে চলতে পারে। আর তোমার নিজের নামে ব্যাংকে টাকা রেখো না, তদন্ত হতে পারে, দুর্নীতির মামলা হতে পারে। সবাই কিন্তু বউ, শ্বশুর, শাশুড়ির নামে রাখে। মন্ত্রী মানে আপনি ধরে নিয়েছেন সবাই এগুলো করে? আমি যে মাত্র 7 দিনের জন্য মন্ত্রী হচ্ছি তা জানেন? 7 দিন? বাবা, 7 দিন লাগে না। তুমি খালি শপথ নিয়ে ঘরে আসবা, দেখবা ঘর ভরে গেছে ব্রিফকেসে, টাকাই টাকা। বাবা, সুযোগ সব সময় আসে না, সুযোগ মানুষের জীবনে একবারই আসে, ওর মধ্যেই গুছিয়ে নেয় বাবা। আমি কি আপনার মেয়ের সাথে একটু কথা বলতে পারবো? একটু কেন বাবা, রাতটাই থেকে যাও। শুধু কিন্তু আংটি বদল হয়েছে। তাতে কি বাবা, মনে করো বিয়ে হয়ে গেছে। রানু, রানু, রেডিওতে কি শুনলাম, খবরে কি দেখলাম? দেখেছো আমি মন্ত্রী হচ্ছি। আমার কি হবে? মানে? তুমি তো চলে যাবে, মন্ত্রী হবে, আমার কি হবে? বসো, 7 দিনের জন্য মাত্র। না, আমার বিশ্বাস হয় না। তুমি তার আসবে না, আমি তোমাকে যেতে দেব না। এরপর তুমি রাজনীতি করবে, তোমাকে গুলি করে মেরে ফেলবে। আরে বোকা, আমি রাজনীতি করব না, চাকরি করব। তুমি যেতে পারবে না। শোনো, পাগলামি করো না। আমি তোমাকে, এদিকে এসো, এসো না। আমার মোবাইল ফোন দিয়ে যাচ্ছি, আমি যেখানেই থাকি তুমি আমার সাথে কথা বলতে পারবে। এটা কিভাবে চলে আমি জানি না। এইভাবে নাম্বারগুলো টিপে এই সবুজটা চাপ দিলে আমাকে পেয়ে যাবে।
আর শোনো, তোমার বাবা বোধহয় ধারণা করে নিয়েছে মন্ত্রী মানে ডাকাত। মিনিস্টারের বাংলা অর্থ কি জানো? চাকর, জনগণের চাকর। তোমার বাবাকে বলে দিও সব মন্ত্রী ডাকাত নয়, সব মন্ত্রী পাজারো গাড়ি চালায় না। টেক কেয়ার। এই নাও ভাড়া। প্লিজ দাঁড়ান, আমি একটু ভিতরে যাব। পাস থাকলে ভেতরে যেতে পারবেন, তাও 12টার পরে, এখন না। কেন? নতুন মন্ত্রী আসবে, শোনেন নাই? নতুন মন্ত্রী হয়েছে 7 দিনের জন্য। যান যান। সেই মন্ত্রীকে আপনি চিনেন? দেখলে অবশ্যই চিনতে পারবো। কিভাবে? ওনার গায়ে কি লেখা থাকবে উনি মন্ত্রী? কোন মন্ত্রী গায়ে কি লেখা থাকে সে মন্ত্রী? উনি পাজেরো গাড়ি নিয়ে আসবেন, ফ্ল্যাগ থাকবে গাড়িতে। আপনার সাথে ফালতু কথা বলার সময় আমার নেই। যান যান। আপনি এসপি না? অবশ্য আপনাদেরও দোষ নেই। শুধু আপনি কেন, সারা দেশের মানুষেরই মন্ত্রীদের সম্পর্কে ধারণা। স্যার, আপনি বোধহয় জানেন না, ইনি সেই 7 দিনের মন্ত্রী। মন্ত্রীর যদি সদ ইচ্ছা থাকে 5 বছর নয়, 10 বছর নয়, মাত্র 7 দিনের মধ্যে এই দেশকে দুর্নীতি মুক্ত করা আর সন্ত্রাস মুক্ত করা সম্ভব। এর জন্য সর্বপ্রথম প্রয়োজন আইনের শাসন প্রতিষ্ঠা করা এবং স্বজনপ্রীতিকে ঝাড়ু মেরে বিদায় করা। আমি 3টি মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে এসেছি: স্বরাষ্ট্র, গণপূর্ত এবং ভূমি। আমি সর্বপ্রথম সচিবালয়কে দুর্নীতিমুক্ত করতে চাই। আমার মন্ত্রণালয়গুলোতে আজ থেকে কোনো তদবির হবে না। আমার মন্ত্রণালয়ে গেজেটেড, নন গেজেটেড সমস্ত কর্মচারীদের আগামী 24 ঘন্টার মধ্যে স্বনামে বেনামে সমস্ত সম্পত্তির তালিকা এবং ব্যাংক অ্যাকাউন্ট আমার দপ্তরে দাখিল করতে হবে। আমি নিজে সরজমিনে পরীক্ষা করব। কোন রকম বৈষম্য পেলে তার শাস্তি পেতে হবে। কি বল? বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে সমস্ত গোয়েন্দা সংস্থার প্রতি আমার অনুরোধ, আমার জানা মতে বেশ কিছু রাজনৈতিক খুন হয়েছে, কিছু বাড়ি দখল করা হয়েছে। এর নেপথ্য নায়ক কারা? 7 দিনের মধ্যে তাদের তালিকা আমার কাছে দিতে হবে। আমি সর্বপ্রথম 20টি টেলিফোন সেট নিয়ে বসতে চাই, যে টেলিফোনের নাম্বারগুলি খবরের কাগজ এবং টেলিভিশনের মাধ্যমে জনগণ জানতে পারবে। জনগণ সরাসরি আমার সাথে টেলিফোনের মাধ্যমে অভিযোগ করতে পারবে। অভিযোগ শুনে সাথে সাথে ব্যবস্থা নেওয়া হবে। আব্বাজান, রাজনীতি তো আপনার পৈতৃক সূত্রে পাওয়া, সেই জন্য আমি আপনাকে কিছু বলতেই পারি না। তবে আমার মনে হয় রাজনীতিতে আপনি একটা ভুল করেছেন। যেমন? রাজনীতি যারা করে, রাজনীতি তাদের হাতেই থাকা উচিত। বিলিয়ার্ড খেলাটা কি বাংলাদেশে সবাই জানে না? সাঁতার না জানা লোককে যদি পুকুরে ছেড়ে দেওয়া হয় সে কি করবে আজিজ? জি স্যার, কিছুক্ষণ দাপাদাপি করে পানি খাইয়া পেট ফুলে ডুবে মরে যাব। সাগরও ডুবে মারা যাবে। এই মুহূর্তে যারা আমাকে টেলিভিশনের পর্দায় দেখতে পাচ্ছেন, আমার খোকা, আমার খোকা মন্ত্রী হয়েছে। দেখছো মা, আমি যে স্বপ্ন দেখছিলাম ভাইয়া মন্ত্রী হয়েছে, আমার স্বপ্ন সত্যি হয়েছে। আপনাদের ব্যক্তিগত অনেক অভিযোগ থাকতে পারে, যে অভিযোগ কখনোই মাননীয় মন্ত্রীদের কাছে আপনারা বলতে পারেন না। আপনার টেলিফোনে আমার কাছে অভিযোগ করবেন, আমি এখানে বসে এখনই ব্যবস্থা গ্রহণ করব। আমি যে মন্ত্রণালয়গুলোর দায়িত্ব পেয়েছি তার ঊর্ধ্বতন সমস্ত অফিসার আমার সামনে আছেন।
হ্যালো স্যার, আপনি বাংলাদেশ সরকারের একজন মাননীয় মন্ত্রী। আপনার সাথে কথা বলতে পেরেছি, আমার জীবন ধন্য স্যার। এদেশের মানুষের সবচেয়ে বড় দোষ চামচামি। আমি কার ছেলে, কি করেছি, এত সব বলার দরকার নেই। এত সময় ব্যয় করারও কোনো দরকার নেই। কোনো ভূমিকা না রেখে আপনার কি অভিযোগ সেটা বলুন। নোট করুন। স্যার, আমার একটা দোকান দখল করে নিয়েছে এখানকার যুব সংগঠনের প্রেসিডেন্ট। থানায় মামলা করতে এসেছি, ওসি মামলা নিচ্ছে না স্যার। আপনার নাম ঠিকানা বলুন। স্যার, আমার নাম হাসেম আলী, গ্রাম ইতনা, থানা লোহাগড়া। আসসালামু আলাইকুম, ওসি সুলেমান বলছি। মন্ত্রী সাগর ইসলাম বলছি। ইয়েস স্যার, অর্ডার প্লিজ স্যার। হ্যালো, আমি বরগুনা থেকে বলছি। আমার ছেলেকে কয়েকজন সন্ত্রাসী ধরে নিয়ে গেছে। ওসি সাহেব মামলা নিচ্ছে না, টাকা চায়। ওসিকে দিন। অ্যাকশন, ওভার। হ্যালো, মন্ত্রী মহোদয়, বলুন। আমি আপনার সঙ্গে কথা বলতে চাই। কি কথা বলুন? আপনার সঙ্গে আমার অনেক কথা। আমার সামনে অনেক টেলিফোন, সারা দেশ থেকে অসংখ্য টেলিফোন আসছে। আপনার কোনো সমস্যা থাকলে আমাকে বলুন। আমি আপনার সঙ্গে অনেক সময় ধরে কথা বলতে চাই। এটা সম্ভব নয়। হ্যালো স্যার, আমি বগুড়া থেকে বলছি। আপনার সমস্যাটা কি বলুন। হ্যালো, আমার বাবার নাম জিন্নাত আলী। শুনুন, আপনি কি বলতে চান বলুন। নোট ইট। হ্যালো, মন্ত্রী মহোদয়, ও আবারও আপনি? আপনার কি কি প্রবলেম আছে বলুন, আমি আপনার প্রবলেম সলভ করব। শুনুন, আপনার ফাদারের পেনশনের টাকা আপনি পেয়ে যাবেন, কোনো চিন্তা করবেন না। হ্যালো, আমার প্রবলেম, আমার স্বামী আমাকে ছেড়ে চলে গেছে। আমি তাকে দেখতে চাই। এটা আপনার ব্যক্তিগত প্রবলেম। মন্ত্রী মহোদয়, আমি রানু। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা আচ্ছা কি? হ্যাঁ, তুমি যদি আজকের মধ্যে আমার সঙ্গে দেখা না করো তাহলে আমি আত্মহত্যা করব। হ্যালো, আপনার প্রবলেমের কথা বলুন। নোট করুন। ও আচ্ছা, হবে আজই। ঠিক আছে, আপনি তাকে আজই দেখতে পাবেন। ওসি সাহেব, আরে কুদ্দুস ভাই যে, বসুন বসুন, আমার চেয়ারে বসুন। আরে আমার ফোন। হ্যালো, মন্ত্রী সাগর ইসলাম বলছি। স্যার, 24 ঘন্টার মধ্যে আপনার থানার চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতার দেখতে চাই। নইলে আপনাকে সাসপেন্ড করা। স্যার, আমি এক্ষুনি অ্যাকশন নিচ্ছি স্যার। স্যার, এক্ষুনি অ্যাকশন দিচ্ছি। ইসলামের নির্দেশে গত 24 ঘন্টায় সারা দেশব্যাপী সন্ত্রাস দমন অভিযান চালিয়ে 30,026 জন চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেপ্তার করা হয়েছে। মন্ত্রী হয়েছে, আরে 7 দিন সময় লাগবে না, 2 দিনের মধ্যে পুরা দেশটা ঠিক করে ফেলবে। আপনি পুলিশ ডিপার্টমেন্টে 17 বছর এসপি হিসেবে চাকরি করেছেন। জি। এই 17 বছর চাকরি করে আপনি সর্বমোট বেতন পেয়েছেন 21,38,700
722 টাকা 8 আনা। আপনি উত্তরা এই বাড়ি করেছেন না? বাড়ি করতে 10 লক্ষ টাকা হাউস বিল্ডিং থেকে লোন নিয়েছেন। বাড়ি তৈরিতে খরচ হয়েছে আনুমানিক সর্বমোট 50 লক্ষ টাকা। এই বেশি টাকা আয় করার মতো আপনার অন্য কোনো উৎস ছিল না। এই বাড়িটি সরকারিভাবে জব্দ করে আজ থেকে আপনার বিরুদ্ধে একটি দুর্নীতি মামলা শুরু হলো। দুর্নীতি মামলার উল্লেখ আছে আপনার ছেলেকে অবৈধভাবে 20 লক্ষ টাকা পাচার করে লন্ডনে লেখাপড়া করতে পাঠিয়েছেন। স্যার আমার ছেলে ভালো ছাত্র, তাই। আপনার ছেলেকে আল্লাহ কোন আলাদা মেধাতে তৈরি করে নাই। আপনি একজন ঘুষখোর, দুর্নীতিবাজ। কমিশনার সাহেব, ইয়েস স্যার। সিল দিস হাউস, সিল দিস হাউস। আপনার এই বাড়িটি নিলামে বিক্রি করা হবে। আমার সর্বনাশ হয়ে গেছে স্যার। হ্যাঁ, টেলিভিশনের খবরে কাল দেখেছি উত্তরার বাড়িটা জব্দ করেছে, এই তো? জি স্যার, আমরা এখন পথের ফকির হয়ে গেছি। আমাদের বিরুদ্ধে মামলাও করেছে। চিন্তা করো না, ও তো 7 দিনের মন্ত্রী। 7 দিন পর সব ঠিক হয়ে যাবে। স্যার, ওই ছেলেকে মন্ত্রী বানিয়ে আমরা বোধহয় একটা ভুলই করেছি। আহা, বললাম তো 7 দিন পরে সব ঠিক করে দেবো। জি জি। শোনো এসপি, সারা জীবন মানুষের কাছ থেকে নিয়েছো, এখন দেওয়ার জন্য প্রস্তুত হও। স্যার দিতে তো চাই, কিন্তু কাকে দেব? 7 দিন চলে যাওয়ার পর আমি যখন ওই মন্ত্রণালয় নেব তখন আমাকে দেবে, তখন আবার যা তাই করে দেবো। স্যার কত দিতে হবে? কমপক্ষে 20 লাখ। স্যার এত টাকা? অনেক নিয়েছো। তোমার টাকা জনগণের টাকা, আমি জনগণের প্রতিনিধি। ওই টাকায় আমারও হক আছে, হক। যাও যান, যাও যাও যেতে বলছে তো যান এখন। যাও, ভাই, আসসালামু আমরা আলাইকুম। টেনশনে ওয়ালাইকুম আছি, যান। আসসালাম। জি। শোন, ও মন্ত্রী না হলে এই 20 লাখ টাকা আসতো? জি স্যার, রাজকীয় ব্যবসা, লাখে লাখে টাকা। স্যার, এখানে আপনি একজন ইঞ্জিনিয়ার, এলজিইডি তে চাকরি করেন? জি স্যার। আপনি 1983 সালের নভেম্বরে চাকরিতে নিয়োগ পেয়েছেন। চাকরির মেয়াদকাল আজ পর্যন্ত 14 বছর 11 মাস 10 দিন 3 ঘন্টা। 14 বছরে 28টা বোনাস, 10টা ইনক্রিমেন্ট সহ মোট বেতন 10,11,320 টাকা। নোট করো। এই যে বাড়িতে আপনি আছেন, এই বাড়ির জায়গাটার সরকারি মূল্য 30 লক্ষ টাকা। এই বাড়ি তৈরিতে খরচ প্রতি বর্গ ফুটে 700 টাকা হিসেবে আনুমানিক 40 লক্ষ টাকা। আপনার অতিরিক্ত আয়ের উৎস জানতে পারে? মানে স্যার, আমার টাকা তো বাড়ি হয়নি। জায়গাটার মালিক আমার শাশুড়ি, আর টাকা দিয়েছে আমার শ্বশুর। মিথ্যে কথা, মিথ্যে কথা। স্যার, আপনার শ্বশুর ছিল একজন পিয়ন, সামান্য আয়ের মানুষ। মারা গেছে 1980 সালে। সম্পদ বলতে শুধু একটা টেবিল ক্যারিয়ার আর একটা ভাঙা সাইকেল। তার দাম নিশ্চয় 1 কোটি টাকা নয়? স্যার স্যার স্টপ! অরুণ, ইয়েস। ইউ আর ডিসমিসড। স্যার, আপনার চাকরি নেই। স্যার, হ্যাঁ, 2 লাখ টাকা আনবার কইছিলেন, 1.5 লাখ টাকা আনছি। আরে মিয়া, 7 দিনের মন্ত্রী খবর জানো না? ঘুষের টাকা হজম হইব না। যাও 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 বলছি। আপনি কি এই মার্কেটের সেক্রেটারি? জি। কোনো ভয় নেই, মিথ্যে কথা বলবেন না। জি। আপনাদেরকে চাঁদা দিতে হয়? জি দিতে হয়। কাকে? নাম বললে খুন করে ফেলবে। আমি 7 দিনের মন্ত্রী হলেও এই 7 দিনের মধ্যেই আমি সারা দেশের সন্ত্রাসীদের সোজা করে যাব। কে? মন্ত্রী সাহেবের ছেলে সানি? জি। থ্যাংক ইউ।
হয়েছে? কাঁদছেন কেন? আমার আমার ছোট বোনের প্রাণীর লোকজন উঠিয়ে নিয়ে গেছে। পুলিশকে জানান নাই? পুলিশ ভয়ে কেস নেয় না। কি ব্যাপার কমিশনার সাহেব, কেস নেয় না কেন? স্যার আমি তো জানি না, তবে সানি হলো ওই মিনিস্টার সাহেবের ছেলে। সবাই ভয় পায়, উনি যে কোনো মুহূর্তে গুলি করে দিতে পারেন, ধরতে গেলে চাকরিও চলে যেতে পারে। আচ্ছা আচ্ছা, আমার তো চাকরির ভয় নেই, মাত্র 7 দিনের চাকরি, আর মৃত্যু সে ভয় তো কোনোদিনও করিনি। আপনারা এখানে অপেক্ষা করেন। স্যার নো টক, আমি একা যাচ্ছি। সাগর হইতেছে, বল, গুলশানে যে মহিলা বাড়ি দখল করেছিলি তারা কোথায়? আমি বলবো না। বল না, বল। সিঙ্গার ব্রিজ উদ্বোধন করার সময় যে ছেলে প্রতিবাদ করেছিল তাকে মেরেছে কে? আমি বলবো না। এই বাস্টার্ড বলবি না? না না, বলছি 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 আমি আমি দেশকে সন্ত্রাস এবং দুর্নীতি মুক্ত করতে হলে সর্বপ্রথম যা প্রয়োজন তা হল আপনারা যারা এদেশের উপরতলার মানুষ তাদের চিন্তাধারা বদলাতে হবে। এদেশের কৃষক, শ্রমিক, দিনমজুর এরা কেউ দুর্নীতির সাথে জড়িত না। দুর্নীতির সাথে জড়িত উপরতলার মানুষ। সন্ত্রাস এবং দুর্নীতি যখন আমাদের গ্রাস করে ফেলেছে তখন কিভাবে তা বন্ধ হবে তা ভাবছি না। সংসদে যাতে এই আইন পাশ করা হয় তার জন্য আমি একটি সুপারিশ করে যাচ্ছি। আমার কাছে পুলিশ কমিশনার এইমাত্র একটি খুনের তদন্তের রিপোর্ট দিয়েছেন, যার আসামি এদেশের একজন শীর্ষস্থানীয় লোক, যাকে অ্যারেস্ট করার সাহস পুলিশ কমিশনার সাহেবের নেই। আমাকে তার জন্য যেতে হচ্ছে। বাহ, সুন্দর। মোবাইল মিনিস্টার, ভেরি গুড। সাগর সাহেব, 7 দিন ধরে মিনিস্টার হয়তো অনেক কিছু করলেন। কিছু করতে পেরেছি কিনা জানি না, আমার মনে হয় আমি একটি জিনিস প্রমাণ করতে পেরেছি। এদেশের একজন মিনিস্টার তথা সারা দেশের রাজনীতিবিদদের যদি ইচ্ছে থাকে তারা দেশকে ভালো করবে, তাহলে সহজে ভালো করতে পারে। ভালো কি আপনি করতে পেরেছেন? 7 দিনে যা সম্ভব তার চেয়ে বেশি করেছি। কি করেছেন জানি না, তবে আমার দলের জনপ্রিয়তা অনেক বাড়িয়ে দিয়েছেন।
কিভাবে বুঝতে পারছি না। জনপ্রিয়তা বেড়েছে এইভাবে, জনগণ বুঝতে পেরেছে আমার দল এবং আমার দলের মিনিস্টাররা এত উদার এবং ক্ষমতার লোভ নেই বলেই আপনার মতো একজন টেলিভিশন সাংবাদিককে 7 দিনের জন্য মিনিস্টার বানাতে ভয় পায়নি। আসলে দেশটির দুর্ভাগ্য কোথায় জানেন? আমাদের দেশের রাজনীতিবিদরা জনগণ কি তা চিনেই না। এই মুহূর্তে আপনি যা ভাবছেন জনগণ তা ভাবছে না। জনগণ ভাবছে আপনার ইচ্ছা করলে এই দেশটাকে ভালো করতে পারেন, আপনারা রাতারাতি কোটি টাকার মালিক হবেন, গুলশান বাড়িধারায় বাড়ি বানাবেন, সেই জন্যই আপনারা রাজনীতি করেন। হ্যাঁ মিনিস্টার সাহেব, আপনার এই লেকচারবাজির সময় প্রায় শেষ, আর 5 মিনিট আছে। হ্যাঁ আমি জানি। আপনার পদত্যাগ পত্রটি গণভবনে তৈরি করা আছে, সেখানে গিয়ে আপনার পদত্যাগ পত্রে সই করা উচিত, না হলে দেরি হয়ে যাবে। আমার শেষ কাজটি এখনো শেষ হয়নি। বললাম না সময় আছে 5 মিনিট, এর মধ্যে আবার কি শেষ করতে চান? আমি মিনিস্টার হিসাবে শপথ নেওয়ার পরেই পুলিশ কমিশনার সাহেবকে নির্দেশ দিয়েছিলাম অনেক কিছু তদন্ত করতে। পুলিশের সেই তদন্তে বের হয়ে পড়েছে গুলশান 1 নম্বরের 27 নম্বর রোডের 101 নম্বর বাড়িটি একজন মহিলার ছিল। সেই মহিলাকে আপনি এবং আপনার ছেলে জোর করে বের করে দিয়ে সেই বাড়ি এখন আপনার দখলে রেখেছেন। লোক দেখানোর জন্য আপনার ছেলেকে অ্যারেস্ট করিয়ে ওই রাত্রেই আপনার লোক দিয়ে ওই মহিলাকে সপরিবারে গুম করে ফেলেছেন। এই মামলার প্রধান আসামি আপনি। আপনাকে অ্যারেস্ট করার জন্য আপনার বাড়িতে এসেছি। কমিশনার সাহেব, স্যার, মাননীয় সংসদ সদস্যকে অ্যারেস্ট করুন। এখনো 2 মিনিট বাকি আছে। অফিসার, অ্যারেস্ট হিম। স্যার, সানি ভাই আপনি দুইজনই অ্যারেস্ট হইলেন। জামিনের জন্য আমাদের প্রতি কি কোনো নির্দেশ আছে? কাউকে বলতে হবে? সানি এবং আমার জামিন হয়ে যাবে, ওটা নিয়ে তোমাদের ভাবতে হবে না। ওই সাগর যেন পদত্যাগ পত্র দিয়ে গণভবন থেকে বাড়ি ফিরে যেতে না পারে। পেট্রোল ঢেলে সারাকে জ্বালিয়ে দে।
কাকা তুমি কে? আমি সাগর। খোকা, তোর এই অবস্থা কেন? কাকা, তোমার ওই কাঁধের গামছা দিয়া আমার লজ্জাটা ঢাকা দাও। এইটা তোর লজ্জা না খোকা, এটা তোর লজ্জা না, এটা এই অভাগা দেশের লজ্জা। কারা তোর এই অবস্থা করলো? কাকা, 7 দিনের জন্য মিনিস্টার হইয়া দেশের মানুষ আমি দেখাই দিছি নেতারা ইচ্ছা করলে এই দেশটাকে ভালো করতে পারে। এটাই আমার অপরাধ। এ দেশে রাজনীতিবিদদের ইঙ্গিতে আমার এই অবস্থা। ওরা এই বাংলাদেশের ভালো চায় না, খালি নিজের ভালো চায়। কাকা কাকা কাকা, আমার একটু পালে দাও কাকা, মায়ের কাছে যাওয়ার আগে শরীরটা ধুয়ে যায় কাকা। ও খোকা, কি বলস তুই? কাকা, ওরে জল দিয়া কেন? জল দিয়া কোনদিন কোন দেবতা স্নান করে না। তুই এই দেশের দেবতা, তুই অবতার, তুই নারায়ণ। আমি তোরে দুধ দিয়া স্নান করাবো, আয়। আপনারা কি জন্য এসেছেন? ইনি এদিকে আছেন, ইনি বিডিপি পার্টির একজন বড় নেতা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার সাথে আলাদাভাবে একটু কথা বলতে চাই। আসুন। কি বলবেন বলুন। আমাদের দলের প্রধানের কাছ থেকে আপনার জন্য একটা প্রস্তাব নিয়ে এসেছি। কি প্রস্তাব? সারা দেশে আপনার যে জনপ্রিয়তা হয়েছে, আপনি যদি আমাদের দলে আসেন তাহলে আমাদের দল আগামী নির্বাচনে জয়লাভ করবে। আপনি এর বিনিময়ে কি চান আমাদের কাছে? আমি যা চাইবো তাই দিবেন? হ্যাঁ, তাই দেব। প্রধানমন্ত্রী আমি হব? হ্যাঁ, আপনি প্রধানমন্ত্রী হবেন। তাহলে আপনার দলের প্রধানের কি হবে? জি, আমাদের দল ক্ষমতায় যেতে পারলেই হয়। আমি যদি প্রধানমন্ত্রী হই তাহলে প্রথমে কি করব জানেন? আপনাদের মতো ক্ষমতালোভী রাজনীতিবিদদের ফায়ারিং স্কোয়াডে গুলি করে মারব। আন্ডারস্ট্যান্ড? হ্যাঁ। আর ইনি হলেন বাংলাদেশ জনদরদি পার্টির মহাসচিব। আপনি কিছু বলবেন? জি, আমিও কিছু বলতে চাই। আসুন, চলুন। বলেন আপনি কি বলবেন? আপনি যদি আমাদের দলের হয়ে নির্বাচন করেন, আপনার নামে 5 কোটি টাকা সুইস ব্যাংকে জমা দেওয়া হবে। বাহ! জনদরদি পার্টি আমার নামে পৃথিবীর শ্রেষ্ঠ একটি ব্যাংক, যার নাম সুইস ব্যাংক, সেখানে আমার জন্য 5 কোটি টাকা জমা দেবে। হ্যাঁ, কি সুন্দর প্রস্তাব, কি সুন্দর আপনাদের আদর্শ, কি সুন্দর আপনাদের রাজনীতিবিদদের লেবাস। এই যদি আপনাদের অবস্থা হয় তাহলে আমাদের এই বাংলাদেশটি কোথায় কি দাঁড়াবে?
কবে সচেতন হবেন? কবে? এই দেশ, এই দেশের মানুষকে, এই দেশের মাটিকে ভালোবাসতে শিখেন, শিখেন, শিখেন। আরে হাসেন হাসেন সাগর সাহেব, আপনার জন্যই অপেক্ষা করছিলাম। আমাকে মেরে ফেলার চেষ্টা করেছিলেন, স্বাভাবিকভাবে বেঁচে থাকার পথ বন্ধ করে দিয়েছেন। আবার কি জন্য এখানে আমাকে ডেকেছেন? মানুষ গুম করার অভ্যাস তো আপনাদের আছে, আমাকে মেরে ফেলতে চান? বসেন বসেন বসেন। আরে না না, আপনি এই দেশের সবচেয়ে জনপ্রিয় ব্যক্তি। সামনে নির্বাচন, আপনি যে দল থেকে নির্বাচন করবেন সেই দলই ক্ষমতায় যাবে। শুধু আপনি না, আরো অনেকে গিয়েছে আমার কাছে, সবাইকে বলে দিয়েছি আমি নির্বাচন করব না। আমি যদি আপনার সিটিভিতে ইন্টারভিউ না দিতাম, আপনি আমার সাথে কথা বলার সুযোগই পেতেন না। 7 দিনের জন্য হলেও আপনি মিনিস্টার হয়েছেন, এটা এদেশের জন্য একটা ইতিহাস। তাও আমার জন্য হয়েছে। আপনার মধ্যে যে রাজনৈতিক প্রতিভা লুকিয়ে আছে সেটা জাগিয়েছি আমি। আপনার প্রতি আমার অনুরোধ, আগামী নির্বাচনে আমার দলের হয়ে আপনি নির্বাচন করবেন। প্রথমত, আমি আপনাকে একজন মানুষ হিসাবে ঘৃণা করি। রাজনীতিবিদ হিসেবে যে অপরাধ আপনি করেন তাতে বহু আগে আপনার ফাঁসি হওয়া উচিত ছিল। বক্তৃতার মধ্যে বলে বেড়ান আপনারা জনগণের বন্ধু। জনগণের শত্রু যদি কেউ থেকে থাকে সেটা আপনারা এবং আপনি। আমি আপনাকে ঘৃণা করি এবং আপনার এই প্রস্তাব আমি ঘৃণা ভরে প্রত্যাখ্যান করলাম। খুদা হাফেজ। সাগর সাহেব, এর পরিণতিটা বোধহয় ভালো হবে না। কি হবে তা আমি জানি। এতদিন আঘাত করেছেন, আমি শুধু ফিরিয়ে দিয়েছি। আমি আঘাত করিনি, এখন থেকে আঘাত করলে আমিও প্রতিঘাত করব, প্রতিঘাত করব। বাঘের সঙ্গে বিড়ালের ঝগড়া হয়, যুদ্ধ হয় না। আসলে এই দেশটির কি হবে, কি হবে এই 14 কোটি মানুষের? এদের ভাগ্য কোনোদিন কি পরিবর্তন হবে না? শালারে আমার আস্তানায় নিয়ে চল। জ্ঞান ফিরছে? আমার মারছিলি না? আমার ব্যথা কিন্তু যায় নাই। তুই হইলি ফকিন্নির পুত। আরে তোর দেশটা এত মাথা ব্যথা কেন রে? তোর মতো পোলা চিন্তা করবো একটা চাকরি বাকরির কথা। তুই মিনিস্টার হইবার চাস, রাজনীতির কথা ভাবাস, দেশের কথা ভাবস। এই তুই রাজনীতির কথা ভাবলে আমরা কি করব? আমরা কি করব? ডুগডুগি বাজাবো, ডুগডুগি বাজাবো। তোরা তো ওই দেশটা ইজারা নিয়ে নিয়েছিস, একবার হাত পা ছুটিয়ে দে, তোদের ইজারা হবে ছুটিয়ে দেব। একদম রসগোল্লার মতো কথা। তোর কথা আমি বন্ধ কইরা দিতাছি।
তুই আমার মারছিলি, তুই আমার মারছিলি, সরে বাচ্চা, তুই আমার মারছিলি, কুত্তা বাচ্চা, তুই আমার মারছিলি, তুই তুই ছোট সাহেব, ছোট সাহেব, আরে কথা শোনা, ওই তো, আরে আর মারেন না, আমার মনে মরে গেছে। হ্যাঁ, শালায় তো মরে নাই, এই পশু শালারে একটা এইভাবে গোটা মারেন শালার একটা। না, ধবধবান বন্ধ করে যাবো না, আব্বা জানের অর্ডার, মাইরা ফেললে অসুবিধা হবে, কারণ সামনে নির্বাচন। না, হাসপাতালে ফেলা যায় না। সাগর সাহেব, সাগর সাহেব, চিনতে কষ্ট হচ্ছে? দেখি দেখি, মাথায় তো ওরা বোধহয় কোনো আঘাত করেনি, ব্রেনটা তো উলট পালট হওয়ার কথা এক্ষুনি, চেনা তো উচিত ছিল। হ্যাঁ, চিনেছি। 1971 সালে যে দেশটি জন্ম হয়েছিল, সেই দেশটি এখন আপনারা লুটপাট করে খাচ্ছেন। ও, দেহের তেজ কমেছে, কথার তেজটা এখনো কমেনি বোধহয় না? আমার লোকেরা আপনাকে অসুস্থ করে দিয়েছে, হাসপাতালেও আমার লোক আছে, ইচ্ছে করলে একটা ইনজেকশন দিয়ে দিলেই কথাগুলো কিন্তু বন্ধ হয়ে যাবে। আমি দেশের একজন সাগর নই। প্রতিটি স্কুলে, প্রতিটি কলেজে, প্রতিটি বিশ্ববিদ্যালয়ে অসংখ্য সাগর আছে, তাদেরকেও আপনারা খারাপ করতে চেষ্টা করছেন, তাদের হাতে অস্ত্র তুলে দিচ্ছেন, আর তার মধ্য থেকে যে দু একজন থেকে যাবে, তারা একদিন বিদ্রোহ করবে, জনমত সৃষ্টি করবে, এই দেশ থেকে তারা একদিন নিশ্চিহ্ন করে দেবে আপনাদের। মূল উঠানে দেখেছো? মূলা মূলা টান দিলে শিকড় শুদ্ধ উঠে আসে, বুঝতে পেরেছি। এখন ওই মূল উঠানের মতো শিকড় শুদ্ধ না উঠালে চলবে না। করবি না সাগর, সাগর খোকা, আমার মা, আমার বোন কই? তোর মা বিন্দু আর আমার গীতারে ওরা ওরা ধুইটা নিয়ে গেছে। কারা কাকা? মিনিস্টারের ছেলে আর তাকে গুন্ডা বাহিনী। না, আমার মা কই? আমার বোন কই? তুই শালার বাচ্চা টিকটিকির লাজ রে, টিকটিকি লাজ চিরা ফালাইলেও আধা ঘন্টা লাফাইতে থাকি। তোর লুলা কইরা দিলাম, হাসপাতালে ওয়াশ করলাম, তোর তো বাইসা থাকার কথা না? হ্যাঁ, আমি বাইসা আছি তোর আর তোর বাপের জানাজা পড়াবার জন্য। এই 5টা নম্বর বাচ্চা রে। চালা বাবু, তোমার সাথে ওইটা কে? তোমার ডার্লিং মনে হয়? একটু লড়াচড়া করবি না, মাথা ঘুরাবি না,
নড়াচড়া করলে গুলি। তোর লোকদের অস্ত্র ফেলে দিতে বল, ওদের ছেড়ে দিতে বল। বল অস্ত্র ফেল। এই দেখ, দেখ না, ভালো মানুষের অস্ত্র লাগে না, মনের বলেই যথেষ্ট। আবার রে ফোন করতে হয়, নাম্বারটা জানি কত? আমি জানি, আমি জানি, জানি। পাটা খুলে দে না। কথা বল, কথা বল। না না, তোর ভাই আমাকে মেরে ফেলবে। তোর দুটো পায়ে পড়ি, তোর দুটো পায়ে পড়ি, তোর ভাই আমাকে মেরে ফেলবে। প্লিজ আমাকে মেরে ফেলবে। এই চোখ দিয়া তুই আমার বোনের পবিত্র শরীর দেখছস, আর আমি ভাই হিসেবে সহ্য করবো? কিছুদিন আগে আমি একটা টেলিভিশনের সাক্ষাৎকারের সময় সাগর নাম করে টেলিভিশনের সেই উপস্থাপককে বলেছিলাম, আপনি যদি মিনিস্টার হয়ে দেশকে সন্ত্রাস মুক্ত করতে পারেন, আমি আপনাকে মিনিস্টার বানাবো। দলের দারুণ চাপের মুখেও আমি আমার কথা রাখতে পেরেছিলাম এবং ওই ছেলেটাকে আমি মিনিস্টার বানিয়েছিলাম। কিন্তু কি করেছিল সে মিনিস্টার হয়ে? সন্ত্রাস বন্ধ করতে পেরেছে? সে নিজেই একজন সন্ত্রাসী। সন্ত্রাস বন্ধ করবে কোত্থেকে? আমি জানি বিরোধী দল আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য চক্রান্ত করে ওই ছেলেকে আমার কাছে পাঠিয়েছিল। এই ছেলে লাশ কাঁধে করে এখানে আসছে। কাল লাশ। ভাই সাহেব, আমার বোনটিকে হত্যা করা হয়েছে। কিভাবে হত্যা করা হয়েছে জানেন? ওকে ধর্ষণ করে নির্মমভাবে হত্যা করা হয়েছে।
ধর্ষিতা বোনের রক্তাক্ত লাশ আমার কাঁধে। পৃথিবীতে আমার মনে হয় এত বড় ভারী বোঝা আর কোন ভাইয়ের জন্য হতে পারে না। এই বোঝা আমার কাঁধে দিছে কেনা জানেন? এই রাজনৈতিক নেতা আর তার ছেলে। সারি সারি আমার এই নিষ্পাপ বোনটিকে হত্যা করার জন্য আমি এই বিচারের ভার আপনাদের উপর দিলাম। আপনারা এর বিচার করেন। ওই মন্ত্রী তুই কই যাস? মা, গণেশ কাকা কই? আমি তোর বিপদ দেখে মন্দিরে গিয়া ঠাকুরের কাছে প্রার্থনা করছি, ঠাকুর জানি তোর রক্ষা করে। ঠাকুর আমার কথা রাখছে। কাকা আবার রক্ষা করছে, কিন্তু বিন্দুর লাশ আবার কান্দে। চলো কাকা, আমি সিদ্ধান্ত নিচ্ছি আমি বাংলাদেশে থাকবো না। পারলে তুমি অন্য কোনো জায়গায় চলে যেও। সাগর ভাই? কে? সাগর ভাই? সাগর ভাই, আমি একটা কথা কম। কও। এই দেশ ছেড়ে কই যাইবেন? জানি না। এই দেখেন আমি পঙ্গু, আমারে একজন কান্দে করে এই জায়গায় নিয়ে আইছে। আমারে যদি কেউ কান্দে করে নিয়ে দৌড়ায় তাহলে আমি দৌড়াইতে পারি। এই দেশটাও আমার মতো পঙ্গু হয়ে গেছে সাগর ভাই। আপনার মতো ভালো লোক যদি এই দেশটারে কান্দে নেন তাইলে এই দেশটার ভালো হইব। ভাই, এই মালাটা আমি আপনার গলায় দিতে চাই। তবে তুই আমার চোখটা খুইলা দিলি। আমি কোনোদিন এই কথা ভাবি নাই।